অনেকক্ষণ থেকেই মনে হচ্ছিল আমি যখন ওই ম্যাল থেকে মানে ওই গ্রেভিয়ার্ড থেকে ম্যালের রাস্তাটাতে উঠছি, সামওয়ান ইজ ফলোয়িং মি, কেউ একজন আমাকে ফলো করছে, অনুসরণ করছে। আমার যুক্তিবাদী মন বলছে যে আমার মনের ভয়। তখন অন্তত আমার যে বয়স, তাতে ভূত আমার ভূত বলার মতন বয়স নেই, পেতনি আমার জি, রাম লক্ষণ এই সমস্ত ছোট স্টেজ পার হয়ে এসেছি। কিন্তু আমি ভয় পাচ্ছি, একদম আক্ষরিক অর্থে সব বিরত দেখে আমি ভয় পাচ্ছি, এবং একটা মেঘ পাহাড়ের চারদিক নির্জন। আমি তারপর উঠে যাই, আমি দরজা খুলি, দরজার নক শুনি, দরজা খুলি, এবং আমি সেদিনও বলছি, আজকের দিনে দাঁড়িয়েও বলছি, আমি সম্পূর্ণ সজ্ঞানে বলছি, আমি ঘুম চোখে উঠেছিলাম, উঠে আমি বেরিয়ে গেছিলাম। বেরিয়ে দিয়ে আমার ডান দিকে যে, তারপরে বাঁ দিকে কিছুটা যে, তারপর সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে নামতে হতো, আমি হেঁটেছিলাম, এবং আমার মনে হয়েছিল আমার আগে আগে কেউ হেঁটে যায়। আগেরটাতে ছিল পিছে কেউ করছে, কিন্তু এটাতে আমি একটা অবয়ব কি ছায়া বলতে পারবো না, কারণ এত আলোকোজ্জ্বল সময় সেটা নয়, চারপাশে এত উন্নয়নের সময় সেটা নয়। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, সেই স্টাইলে বলতে হয় আমি কিছুই দেখিনি, কিন্তু আমি যেটা দেখেছিলাম সেটাকে অবিশ্বাস করি কিভাবে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দি আনক্যানি পডকাস্ট। এই বিষয়ে আমি রোজই বলি এবং প্রত্যেক দিনের মতন আজকেও বলবো যে আমাদের এই যে সিরিজ, আমাদের যে এই শো, ইট ইজ মেনলি সাবজেক্টেড টু দি আনক্যানি অর দি সুপারন্যাচারাল অর দি আনন্যাচারাল এন্টিটিস, যেটা অনেকেই বিশ্বাস করে বা অনেকেই বিশ্বাস করে না। কিন্তু বিশ্বাস করে না মানে এটা না যে কিছু নেই, অন্তত আমরা সেটা বিশ্বাস করি। তার কারণটা হলো, ভগবানের উপরে যদি বিশ্বাস করতে হয় তাহলে পরে এটাকে না বিশ্বাস করার মতন কোনো যুক্তি আমি পাই না। আপনারা পেলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন আমাদেরকে। এবং যে কথায় বলে না যে তোমার সাদাকে মানলে পরে তার সাথে একটা কালো থাকবেই, একদমই তাই। মানে আলো না থাকলে, অন্ধকার না থাকলে আলোর অস্তিত্ব নেই। এক্স্যাক্টলি। দিনকে মানতে হলে রাতকে মানবো না বা মানতে পারি না, কেমন যেন শুনতেও অদ্ভুত লাগে। এবং হ্যাভিং সেড দ্যাট, দিস ইজ দ্য থিম অফ দিস পার্টিকুলার সিরিজ। এবং বারবার আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনাদের কোনো রকম যদি কমেন্ট থাকে এই সাবজেক্টের উপরে, সেটা আমাদেরকে জানান, বিকজ উই অলসো নিড টু নো যে where are we going or where are we going bad, ugly or good, whatever it is the theme, please go ahead and make a comment. একটা কমেন্ট সেকশন আছে, প্লিজ ওটা ইউজ করুন। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। আমরা স্ট্যাটিস্টিক্সগুলো যখন পুল আপ করছিলাম লাস্ট উইকে, তখন আমরা দেখছি যে প্রচুর লোক এবং প্রচুর মানুষজন আমাদের এই এপিসোডসগুলোকে দেখছেন, কিন্তু কোথায় যেন একটু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। হতেই পারে, নো প্রবলেম, বাট প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন। এটা একটা সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করে আমাদের জন্য, এবং আপনারা যত বেশি সাপোর্ট করবেন আমাদের, তত বেশি নতুন নতুন ধরনের জিনিস আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, আগ্রহটা বেড়ে যায়। অ্যাবসলিউটলি। এবং ইটস আ কাইন্ড অফ আ গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। উই অলওয়েজ ট্রাই টু পুট অ্যান এফার্ট যে আপনাদেরকে বেস্টটা দেওয়ার চেষ্টা করব, এবং তার বিনিময়ে রিকোয়েস্ট করতে পারি যে একটা সাবস্ক্রাইব করবেন এবং কিছু কমেন্ট, আর যদি এপিসোডসগুলো ভালো লাগে তাহলে একটা লাইক। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমাদের যিনি গেস্ট আছেন ওনার কাছে যাওয়ার আগে, অরুণিমা, তোমাকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে, ডু ইউ বিলিভ দিস সেইং উইচ ইজ হিলস আর হন্টেড? আমার সাথে তো সেরকম কিছু ঘটেনি, তবে প্রচুর লোকের মুখে শুনেছি। আর ওই যে বললাম যে সাদা থাকলে কালো থাকবেই, তাহলে
কিছু তো একটা আছে, এত লোক যখন এতজন কিছু না কিছু একটা ফিল করছে, বা শুধু ফিল করা না, আমি তো অনেকের মুখে শুনেছি যে তারা সরাসরি এরকম একটা কিছু দেখতেও পায়। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট যেই রিজিয়নে আমরা বিলং করি, প্রচুর লেখা আছে না, প্রচুর গল্পে পেয়েছি আমরা। এক্স্যাক্টলি। এবং যেটা বলছিলাম যে যেই রিজিয়নটাতে আমরা বিলং করি, শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল, আমাদের কাছে পিঠে যে জায়গাটা, মানে গুগলে সার্চ করলে পরে যে কোনো সময় সেটা দেখা যাবে। দ্যাট ইজ কার্শিয়ংয়ের ডাউহিল, তাকে নিয়ে প্রচুর গল্প, এবং কালিম্পংয়ের মর্গান হাউস। বলতে চাচ্ছি ডেফিনেটলি হয়তো কিছু আছে, অনেকেই যারা এগুলো জিনিসে বিলিভ করে না তারা মানবে না, কিন্তু হিলসের এরকম ধরনের মানে একটা 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 ঘোষলি এনভায়রনমেন্ট, একটা একটা অদ্ভুত একটা ডার্ক অ্যাম্বিয়েন্স এবং একটা গা ছমছমে পরিবেশ, এটা কিন্তু বহুবার আমাদের এই সিরিজের এপিসোডের মাধ্যমে হোক, বা আমরা যখন কারোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদের কাছ থেকেও কিন্তু এরকম ধরনের অনেক কিছু আমরা ধরো এসবের বাইরে গিয়ে যখন আমরা কোনো সাহিত্য বা কোনো কিছু পড়ছি, সেখানেও আমরা প্রচুরবার বারবার করে ঘুরে ঘুরে এসছে পাহাড়ে এরকম একটা এসছে। অ্যাবসলিউটলি। সো আর বেশি কথা না বাড়িয়ে আই উইল শিফট দ্য এন্টায়ার ফোকাস টু আওয়ার গেস্ট, যিনি আজকে আমাদের সঙ্গে আছেন, শুভময় দা। I don't think the man needs any kind of introduction, but still, as per the norms, we will go with it. শুভময় দা, দাদা কেমন আছেন আপনি? ভালো আছি, আমি এর আগেও তো এসেছি। অ্যাবসলিউটলি। এবং আপনি যখন আমাদের সঙ্গে ওই আপনার কলেজ জীবনের সেই ঘটনা যখন শেয়ার করেছিলেন অবিশ্বাস্যতে, ইট ওয়াজ আ দমোহিনীর একটা ঘটনা। অ্যাবসলিউটলি, মানে একটা অসাধারণ একটা গল্প, একটা ন্যারেটিভ, একটা এক্সপিরিয়েন্স যেটা আমরা শুনেছি, এবং ভীষণ ভালোবেসেছে। এবং কোথাও যেন আমাদের কিন্তু বারটাও কিন্তু সেট হয়ে গেল ওখানেই কিন্তু দাদা, যে when you are in our show we are going to get something very rich today. আমি গ্লোরিফাইড হলাম এমন একটা কমেন্টে। তবে একটু বলি যে আগের বার মানে যে এক্সপেরিয়েন্সের কথাটা আমি বলেছিলাম, অভিজ্ঞতার কথাটা বলেছিলাম, তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষজন যখন দেখেছেন, প্রচুর তার একটা হাইপ উঠেছিল। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এবং কিছু প্রিন্ট মিডিয়ার পরবর্তী সময়ে আমাকে ওই বিষয়ের উপর লিখতে বলেছেন, এবং ডকুমেন্টেড সেটা যে আমি লিখেছি। আমার একটা বিষয় আমার মনে হয়, তারপরে আমাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, যে আমার অনেক পরিচিত মানুষজন, বন্ধু বান্ধব জিজ্ঞেস করেছিল যে এই যে ঘটনাটার কথা তুমি বলছো বা তুই বলছিস, সেই ঘটনাটার তোর কাছে কি কোনো ব্যাখ্যা আছে? তুই কি বিশ্বাস করছিস যে সামথিং আনক্যানি? আমি তখন না বারে বারে ওই একটা কথা আমার ইচ্ছে করে বলতে, যে আমি তো লিটারেচারের স্টুডেন্ট এবং টিচারও, তো আমার সাবজেক্ট ইংরেজি। ওয়াল্টার ডিলামিয়ার একটা খুব বিখ্যাত কবিতা আছে, লিসনার, দ্য লিসনার, এবং লিসনার একটা লাইন আছে, শেষ লাইনটা, এবং সারা কবিতা জুড়েই আছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার? সে একটা ঘোরসাওয়ার বহু রাতে এসে একটি পরিত্যক্ত বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে নক করছে, এবং নক করতে করতে ভিতরে অনুভব করছে সামন অথবা অনেকেই, গ্রুপ অফ পিপল দে আর লিসনিং, তারা শুনছে আমার কথা। ইজ দেয়ার এনিবডি দেয়ার? কিন্তু কেউ রেসপন্স করছে না উল্টো দিক থেকে। তো এটাকে আমরা কি বলবো, ভূত, ঘোস্ট বা কিছু না, কিন্তু কোথাও একটা, মানে এটা নিয়ে যখন আমরা পরীক্ষার হলে লিখেছি উত্তর, তখন আমাদের একটা শব্দ বারবার লিখতে হয়েছে, সুপার ন্যাচারালিজম, সাম আনক্যানি সেন্সেশন, ফিলিং। এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর তো কোনো ব্যাখ্যা হয় না। এবং আমার অভিজ্ঞতা দু একটা আছে, তার কিছুটা অংশ হয়তো আজকেও বলবো। এই যে এটা আমাকে যদি প্রশ্ন করা হয়, আমার মুশকিল কি জানো তো? মুশকিলটা হচ্ছে যে বিশ্বাস করে কোনো কিছুকে পূর্ণভাবে, তার সমস্যা নেই। যে সম্পূর্ণভাবে অবিশ্বাস করে, তারও সমস্যা নেই। সমস্যা কাদের? ঈশ্বরের ক্ষেত্রেও তাই। ঈশ্বর বিশ্বাস করি কি করি না, যারা সংশয়বাদী তাদের হচ্ছে সমস্যা, যে তারা ব্যাখ্যা করতে পারছে না, আবার সেই বোল্ডনেস নেই, মানসিকভাবে সেই জোরটা নেই যে আমি বলবো ভাই কিছু না। তাহলে আমি যদি বলি সে কথা, আমার কাছে কোনো যুক্তি নেই, আমি তো সামথিং আই ফেল্ট, আমি কিছু একটা অনুভব করেছিলাম, কি সেটা?
তার ব্যাখ্যা কই, যতক্ষণ না পর্যন্ত আমি কোনো ব্যাখ্যা পাচ্ছি তাহলে আমাকে বলতে হবে সামথিং ইজ দেয়ার বা সামথিং ওয়াজ দেয়ার, এটাই। অ্যাবসলিউটলি। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে শুভময়দা আমাদের সঙ্গে একটা ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন এবং দ্যাট ওয়াজ ইন দ্য সিরিজ অবিশ্বাস্য। আমি লিঙ্কটা দিয়ে দেব এবং যারা যারা ওই এপিসোডটা দেখতে চান প্লিজ গো হ্যাড অ্যান্ড ওয়াচ ইট, ইটস আ ব্রিলিয়েন্ট ওয়ান। আর এবং শুভময়দা, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আপনি যেদিনকার এসেছিলেন আমাদের স্টুডিওতে ওই সময় অবিশ্বাস্য সময়, দিস ওয়াজ দ্য রেফারেন্স দ্যাট ইউ পিকড আপ, উইচ ওয়াজ ওয়াটার ডেলামেয়ারের এই রেফারেন্সটা, দ্য লিসনার। এবং একটা কথা বলি, সেদিন বৃষ্টি হচ্ছিল বাইরে, অদ্ভুত একটা পরিবেশ ছিল সেদিন। আমাদের সঙ্গে থাকুন আজকের এপিসোডটা, আই সিরিয়াসলি আই ভাউচ ফর ইট, ইট ইজ গোয়িং টু বি আ ভেরি মানে ইটস আ গ্রেট রিচনেস আলা একটা এপিসোড হবে, আমি এইটুকুন বলতে পারি। আর শুভময়, আপনার আজকে যে এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করবেন আমাদের সঙ্গে বা আপনার এই ন্যারেটিভের মধ্যে যখন যাব, তার আগে একটুখানি আমাদের জাস্ট ভিউয়ার্সদের জন্য যারা আমাদের সঙ্গে নতুন নতুন জুড়েছেন তাদের জন্য একটুখানি একটা ব্রিফ ইন্ট্রো আপনার সঙ্গে একটুখানি সেরে নিই। সো আপনি পেশাগতভাবে কি? আমি পেশাগতভাবে শিক্ষক। আমি আংশিক সময়ের অধ্যাপনাও করেছি দীর্ঘদিন, একদিন দুদিন না। আমার সাবজেক্ট ইংরেজি, কিন্তু আমার পেশার বাইরে যে জায়গাটা আমার ভালো পেশা নিশ্চয়ই আমার ডিউটির জায়গা সেটা, কিন্তু পেশার বাইরের যে জায়গাটা না, সেটা আমার খুব ভালো লাগার জায়গা। সেই ভালো লাগার জায়গাটা হচ্ছে আমার নিজস্ব লেখালেখি। আমি নিজেকে খুব অহংকারী বোধ করি, ভালো লাগে বলতে, অহংকারী বলাটা ভুল, ভালো লাগে বলতে যে আমি একজন লেখক। আমি লেখক বলার থেকে অক্ষরকর্মী বলতে ভালোবাসি, অক্ষরকর্মী। এবং আমি একজন সম্পাদক। আমি একটি পত্রিকা সম্পাদনা করি, যে পত্রিকাটি নিজেদের সম্পাদিত পত্রিকা, আমার সম্পাদিত পত্রিকা বলে বলছি না, এটা একদম ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড, প্রচুর পুরস্কার পেয়েছে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, বাংলাদেশ থেকে, ওপার বাংলার থেকে, ইউনিভার্সিটিগুলোর থেকে পুরস্কার, চিহ্ন পুরস্কার, সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পুরস্কার পেয়েছে পত্রিকা। আর আমি কবিতা দিয়ে শুরু করেছিলাম আমার যাত্রা, আজকের থেকে বহু 3 দশকের বেশি সময় আগে আমরা বন্ধুরা শুরু করেছিলাম। বেশিরভাগ বন্ধুরাই কবিতা দিয়ে শুরু করেছিল, আমিও তাই। আর সব বাঙালি বোধহয় কবিতা লেখে কোনো না কোনো সময়, প্রেমে হোক, প্রত্যাখ্যানে হোক, ভালোবাসায় হোক, শত্রুতায় হোক, কবিতা লেখে, বাঙালির ধর্ম এটা। তো আমিও লিখেছিলাম, কিন্তু আমি না কবিতাটা একটা সময়ের পরে বুঝলাম যে আমার কবিতাটা তেমন আসছে না, ভেতর থেকে না আসলে আমি কোনো কিছু করি না। আমি এই মুহূর্তে আজকে আমার যতটুকু যা পরিচয়, সেটা একজন গল্পকার হিসেবে, গদ্যকার হিসেবে। আমার উপন্যাস আছে, আমার গল্প আছে, আমার গল্প ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, এটুকুই আর কি। আর আপনি কি শিলিগুড়ির বাসিন্দা? না, আমার শিলিগুড়ির বাসিন্দা তো বটেই, এখন স্থায়ীভাবে শিলিগুড়ির বাসিন্দা, কিন্তু আমার বড় হয়ে ওঠা গৌহাটি শহরে। আমার বাবা ওখানে অধ্যাপনার সূত্রে ছিলেন। আমার স্কুল জীবন গৌহাটি, পরবর্তী সময় জলপাইগুড়ি, কিছুটা সময় দার্জিলিংয়ে কিছুদিনের জন্য, অল্প কিছুদিন। আর এছাড়া আমার কলকাতাতে আমাদের একটা জন্মগতভাবেই কলকাতার সঙ্গে আমাদের একটা নিবিড় যোগাযোগ, আমাদের পারিবারিক বাড়ি। আমার আজকেও নিয়মিতই কলকাতা যাওয়া বলা যেতে পারে আর কি। এবং আমাকে যদি বলা হয়, হ্যাঁ, আমি একজন উত্তরবঙ্গবাসী। আমি শিলিগুড়িতে থাকি ভৌগোলিকভাবে, কিন্তু আমি বাংলা সাহিত্যের একজন লেখক। গ্রেট। সো আমার মনে হয় আর আমার আলাদা করে কিছু বলার নেই ওনার সম্পর্কে। We will straight away move with his experience today. Absolutely. ওই যে বললাম যে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এটাকে কোনো ভূত দর্শন বা সেই ভূতের ভবিষ্যৎ কি হবে না হবে তা বলতে পারবো না। তবে আমি বলতে পারি যে আমার ভবিষ্যৎ নিয়ে আমি সেদিন খুব চিন্তিত ছিলাম। বহুদিন আগের ঘটনা। এখন তো পাহাড়ে সারা বছর ধরেই ট্যুরিস্ট দেখি, কোনো হোটেলে কখনোই জায়গা পাওয়া যায় না। প্রবল শীত, ঘন বর্ষা, আর গরমকাল তো সিজন টাইম। তো সেই সমস্ত দিনে, মানে আমি ইউনিভার্সিটি লাইফে তখন না বর্ষাকালে পাহাড়ে এই ধস টস নানাবিধ কারণে প্রায় যেত না কেউ, প্রায় সমস্ত হোটেলগুলো। আর আমি যে সময়কার কথা বলছি সে সময় পাহাড় জুড়ে একটা, এটা মানে কোন ইয়ার, ইফ ইউ রিমেম্বার? 90-এর দশকের প্রথম, একদম আর্লি।
9-এর দশক, মানে 90s-এর একদম আর্লি, ঠিক আছে, ওই 91 ওই সময় হবে। তো সেই সময় জুড়ে না পাহাড়ে একটা ডিস্টার্ব জোন, আমরা সবাই জানি, রাজনৈতিক এটা টানাপোড়েন চলছিল, এই সমস্ত কিছু মিলিয়ে পাহাড় ছিল একদম ভয়ঙ্কর শুনশানের একটা সময়। তখন পাহাড়ে সেই সমস্ত দিন, আমি সেগুলো আর ডিটেলসে যাচ্ছি না, সেটা একদম রাজনৈতিক জায়গা। হঠাৎ আমাদের না ইউনিভার্সিটিতে আমাদের বন্ধুবান্ধবদের একটা বিরাট অংশই যারা দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে এসেছিলো, পরে মাস্টার্সে এখানে এসে ভর্তি হয়। আমরা হোস্টেলমেট, আমাদের বন্ধুবান্ধব সবাই। তো আমরা একদিন সকালবেলা হঠাৎ, তখন তার মোবাইলের যুগ নয়, এ হোস্টেল ও হোস্টেল, এ রুম ও রুম, তো আমার বন্ধু এসে আমাকে বললো রেডি হ, কী ব্যাপার, দার্জিলিং যাবো। মানে তখন তার এখনকার মতন যে প্রিপারেশন, কটা জ্যাকেট নেবো, কটা নেব, যা ছিল কোনোভাবে ব্যাগে গুজে পকেটে টাকা করিয়ে এখান থেকে ওখান থেকে যা কম ছিল ধার দেনা করে টোরে এরুম ওরুম হয়ে আমরা যখন রওনা দিলাম, তখন শিলিগুড়ি শহরে বৃষ্টি, মানে এই অঞ্চলে শিলিগুড়ি ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃষ্টি ধরেছে, একটু পরিষ্কারের দিকে যাচ্ছে। আমরা 10টা বোধহয় হবে, আমার এখন একেবারে নিখুঁত মনে নেই। আমরা রওনা দিলাম বাসে। তখন কোথায় গাড়ি আর কোথাও পকেটে পয়সাই বা কোথায়, তো আমরা রওনা দিলাম। এবং মানে খুব মজার ব্যাপার, সেই সময় না হোটেলগুলো সাদাসাদি করছে, এখন যেরকম বলছে কে কত বেশি দাম, তখন মানে ও কত দিয়েছে আমরা আরও কমে দিচ্ছি, কারণ ওদের দীর্ঘদিন ধরে হোটেলগুলো বন্ধ হয়ে আছে, একেই তো বর্ষাকাল, তার উপর ওই আন্দোলন সেই সময়। সব মিলিয়ে মিশে না আমরা একেবারে ক্যাপিটাল সিনেমা হল, যেটা সম্ভবত এখন বন্ধ হয়ে গেছে, ক্যাপিটাল সিনেমা হলের পাশে হোটেলটার নাম যতটুকু মনে পড়ে আমার, ব্রডওয়ে, যতটুকু মনে পড়ে আমার, না কনফার্ম নই আমি, আমার বন্ধুরা হয়তো বলতে পারবে, সম্ভবত ব্রডওয়ে, ক্যাপিটাল সিনেমার একদম ওপরেই, জাস্ট পাশে। তো সেখানে আমরা খুব সুন্দর একেবারে সামনে ব্যালকনি, কাঁচে মোড়া, একেবারে সেই ঘরে আমরা বন্ধুরা থাকলাম। আর কি হয়, আমাদের বন্ধুদের একটা বিরাট অংশ যেহেতু দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ছিল, এবং ওদের জুনিয়র ব্যাচের যারা তখনও লোরেটোতে পড়তো, ফলে কোথাও একটা ব্যাপার ছিল যে লোরেটোর বালিকা সন্ত্রাসের সঙ্গে আমরা যাই, আর আমরা তো পাহাড়ে পড়িনি, একটা উৎসাহ, চল চল যাই, সেই বয়সে যেটা হয়। তো আমরা খুব 2 দিন ঘুরলাম, বৃষ্টি কমলো, বৃষ্টি মাঝামাঝি হচ্ছে, পাহাড়ে যেটা হয় রিমঝিম রিমঝিম মাঝামাঝি একটা ড্রিজলিং, মেলে আড্ডা হলো, লোরেটো এলো, দার্জিলিং গভর্নমেন্ট কলেজেরও এলো, সব এলো, আমরা সবাই মিলে ব্যাপক আড্ডা দিলাম। শেষ যেদিন আসবো তার আগের দিন বিকেলের দিকে বন্ধুবান্ধব, আমার মনে নেই কেন, কেউ ওদের ছড়িয়ে ছিটিয়ে শপিং করবে, টুকটাক যা দোকানপাট খোলা ছিল, কেউ হোটেলে রয়ে গেল ক্লান্ত। আমার মনে হলো আমি যাই, ব্যাকমেল আমার কাছে, আজও আমি দার্জিলিংয়ে গেলে ব্যাকমেল আমার কাছে খুব ফেভারিট জায়গা, বলা যায় সবচাইতে প্রিয় জায়গা। আমি খুব নির্জনে হাঁটি ওখান দিয়ে। আমার কাছে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী আর সম্ভবত কেউ একজন, তাদের একটা ছবিও আছে, মানে ফেসবুকেই পাওয়া ছবি, যেগুলো ইন্দিরা গান্ধীকে নিয়ে জওহরলাল নেহেরু ব্যাকমেল দিয়ে হাঁটছেন, খুব রোমান্টিক জায়গাটা। তো সেরকম একটা সময় আমি না ওই বিকেলের দিক ঘুরে টুরে করে, আমি বিকেলের দিক, আর পাহাড়ে তাড়াতাড়ি সন্ধে নামে, আমি ব্যাকমেল দিয়ে ঘুরে একদম অনেকটা সময় লাগে, দাঁড়াচ্ছি, ঘুরছি, পাহাড় দেখছি, আর চারপাশটা একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার হয়ে যায় না বর্ষাকালে পাহাড়ে, তো সেই রকম একটা ব্যাপার। ঘুরে টুরে সমস্ত কিছু করে টোরে একটু আগে যে যারা চেনেন, একটু ব্যাক ঘুরে এসে দার্জিলিং গভর্নমেন্ট কলেজটা নিচে দেখা যায়, এবং আমাদের মানে ব্যাক ম্যাল যে জায়গাটা ঘুরে আসলাম আমি, এই ম্যালের পেছন দিক দিয়ে, ম্যালের এই যে মহাকাল মন্দির বোধহয়, ওই দিক দিয়ে ঘুরে একদম পিছন দিক দিয়ে গিয়ে কিন্তু আবার ম্যালেই ঘুরে আসা যায়। হ্যাঁ, ওখান দিয়ে গেলে পরে ওই টেনজিং নর্গে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ওইখান দিয়ে ঘুরে একদম সমস্ত পিছন দিক দিয়ে ঘুরে, হ্যাঁ একদম। আর কি হয়, আজকের দার্জিলিং আর 30 বছরের আগের দার্জিলিং কিন্তু এক নয়, একদমই এক। মানে অনেক ছোড়া যেরকম নেমে গেছিল এখন নেই, অনেক রাস্তাগুলো কাঁচা, এবড়ো থেবড়ো করে টালমাটাল হয়ে নামতে হতো, তো এখন হয়তো দেখা গেল ওখানে একটা সুন্দর সিঁড়ি করে দিয়েছে। আমি সেই সময়কার ঘটনা। তো ঘুরে দার্জিলিং গভর্নমেন্ট কলেজের কাছেই যে ওদের ছাত্রাবাস হোস্টেলটা, সেখানে আমরা আগেই গেছি, তার 2 দিন আগে ঘুরেছি টুরেছি, আমাদের বন্ধুরাও কেউ কেউ ওখানে থাকতেন। তার পাশে না একটা, এখন আছে কিনা জানি না, হয়তো আছে, নিশ্চয়ই আছে, তার কাছেই একটা গ্রেভিয়ার্ড ছিল, খ্রিশ্চান গ্রেভিয়ার্ড, কবরস্থান। তা আমি সেদিন একলা হাঁটতে হাঁটতে আবার মনে হলো নামি, আর আমার মাঝে মাঝে একটু নির্জনতা ভালো লাগে, এই কদিন খুব চিৎকার চাচির হই হট্টগোল হুল্লোড় হয়েছে। আমি হাঁটতে 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 ওই একটা হঠাৎ রাস্তা পেলাম, ওই যেটার দিকে আগের দিন ওই নেমে নেমে কোথা দিয়ে আমি না সম্ভব ওই গ্রেভিয়ারটা, তখন কিন্তু
নামছে, আস্তে আস্তে অন্ধকারটা হয়ে উঠছে এবং অন্ধকার হয়ে গেছে। রাস্তায় এমনি একটা বৃষ্টি, তখন সেই মুহূর্তে বৃষ্টি ছিল না, একটা নির্জনতা চারপাশে। আমি না গ্রেভিয়ার্ড এমনি আমার খুব ভালো লাগে। গ্রেভিয়ার্ড আমি কলকাতায় গেলে পার্ক স্ট্রিটে যাই, আমি গ্রেভিয়ার্ডগুলোতে দেখি, আমার ভালো লাগে। মনে হয় কত মানুষ সেখানে শুয়ে, অন্যরকম একটা অনুভূতি, ডিফারেন্ট একটা সেন্সেশন। কত মানুষ শুয়ে আছে, কত মানুষ তলে, তাদের কত সুখ দুঃখ, কত ঘটনা, তার এক একটা মানুষের জীবন এক এক রকম। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে আমি দেখলাম, এবং সেদিন কি বার ছিল এখন আর মনে নেই, ওখানে না অনেক ক্যান্ডেল জ্বালানো ছিল, হাওয়া দিচ্ছিল, কিছু কিছু নিভে গেছে, মানে তাদের আত্মীয় স্বজনরা যেটা দিয়ে আসে ওই ক্যান্ডেল বা কিছু একটা দিয়ে আসে, হাওয়ায় বেশ কিছু নিভে গেছে। হঠাৎ মানে এই অবধি সব কিছু ঠিক আছে, হঠাৎ না আমার একটা অদ্ভুত সেন্সেশন হলো, আমার সারা শরীর জুড়ে না কেমন যেন একটা, আমি বুঝতে পারছি সামথিং ইজ ডিফারেন্ট, কোনো একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আর ঠিক আছে, নির্জন চারপাশ, অন্ধকার নেমে আসছে, সামনে গ্রেভিয়ার্ড, তো এই অনুভূতিটাই তো স্বাভাবিক। তো আমার কেন যেন মন বলল থাক, ব্যাক করি, ফিরি। আর হয়েছে অনেকক্ষণ, এবার ফিরবো একটা জায়গা পর্যন্ত, যে না দুটো রাস্তা উঠে গেছে, দুটোই কিন্তু ওই ব্যাকমেলের যে ফিরে আসার রাস্তাটা, যেটা মূল পাকা রাস্তাটা, সেখানে যে উঠেছে, একটু নেমে এদিক ওদিক করে। তো উঠলাম, উঠে আমি একটা রাস্তা দিয়ে উঠে মেইন রাস্তাতে উঠলাম। আমার অনেকক্ষণ থেকেই মনে হচ্ছিল আমি যখন ওই মেল থেকে, মানে ওই গ্রেভিয়ার্ড থেকে মেলের রাস্তাটাতে উঠছি, সামন ইজ ফলোয়িং মি, কেউ একজন আমাকে ফলো করছে, অনুসরণ করছে। আমার যুক্তিবাদী মন বলছে যে আমার মনের ভয়। ফ্রয়েড যে কথা বলেন যে কন্ডিশন থেকে আমরা হাঁটি, নির্জন রাস্তায় একা হাঁটতে অভ্যস্ত, এবার তার ভিতর সাধারণত লোকজন নিয়ে হাঁটি, কিন্তু হঠাৎ নির্জন রাস্তায় হলে আমাদের একটা কন্ডিশন হয়ে আমরা, আরে আশেপাশে কোনো লোকজন নেই, তাহলে অন্য কেউ কোনো একটা কিছু, একটা সাইকোলজিক্যাল একটা সম্পূর্ণ একটা মানসিক, আমি সেটা ভাবে নানাভাবে, কারণ তখন অন্তত আমার যে বয়স, তাতে ভূত আমার ভূত বলার মতন বয়স নেই, পেতনি আমার জি, রাম লক্ষণ, এই সমস্ত ছোট স্টেজ পার হয়ে এসেছি। কিন্তু আমি ভয় পাচ্ছি, একদম আক্ষরিক অর্থে সব বিরত দেখে আমি ভয় পাচ্ছি। এবং একটা মেঘ পাহাড়ের চারদিক নির্জন, দু একটা পাহাড়ে রাতের দিকে যেটা হয়, টালমাটাল পায়ে লোকজন, কিছু মানুষ, দেহাতি মানুষ বাড়ি ফেরেন সারাদিন কাজের পর, তারাও কাউকে দেখা যাচ্ছে না। এবার আমার উঠে না মনে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি হেঁটে, আমি যত তাড়াতাড়ি উঠছি, এবার মনে হচ্ছে আমি পাকা রাস্তায় আসার পরে স্টেপ শব্দ শুনছি পিছনে। তো সেই পাকা রাস্তায় উঠলাম, পাকা রাস্তায় উঠে মনে হলো কেউ একজন আমাকে অনুসরণ করছে। আবার ওই বললাম, যেমন যুক্তিবাদী মন বলছে না না, এটা আমার মনের ভ্রম, আমার ভুল, ইলিউশন। সেই ষাঁড় তারা করেছিল না শঙ্করাচার্যকে, একটি মানুষকে। শঙ্করাচার্য বলতেন, তো এটা প্রসঙ্গ করে মনে হল, শঙ্করাচার্য বলতেন যে সবই মায়া, তিনি তো একটা বস্তুবাদী, সব মায়া, সব মায়া, এই পৃথিবীর সব মায়া। তো ষাঁড় তারা করেছে সেই লোকটিকে, তার শিষ্যকে, বলছে গুরুদেব এইটা কি যে ষাঁড় তারা করেছে, আমি মারা যাবো, বলছে এটাও মায়া। তো আমি না সব কিছুকে মায়া ভাবার একটা চেষ্টা করছি, যে ইলিউশন, একটা মায়া, ভ্রম। কিন্তু সেই ভ্রমটা দিয়ে নিজেকে কতক্ষণ আমি ইয়ে করবো, মানে সান্ত্বনা দেবো বা ভয় কাটাবো, আমার কিন্তু এবার ভয় লাগছে। এবং ওই ঠান্ডার মধ্যে, যথেষ্ট ঠান্ডা, বৃষ্টি পড়েছে, যদিও সেটা শীতকাল নয়, তবুও পাহাড়ের ঠান্ডা, আজকের মতন দার্জিলিং এত কনজেস্টেড নয়, এত লোকালয় ছিল না। আমি না কুলকুল করে ঘামছি, আমি বুঝতে পারছি আমার সোয়েটিং হচ্ছে, টেনশন হচ্ছে। আমি হাঁটছি, করতে করতে এই সেন্সেশনটা আমার অনেকটা পর্যন্ত হলো। এবং আমি কিন্তু নিশ্চিত, আমি যতবারই ডান দিকে একটা অংশ পর্যন্ত, একটা অ্যাঙ্গেল অবধি ঘোরাতে পারছি, আজকের মতন মোবাইলের যুগ নয়, তাহলে না হয় আমি সেলফি ক্যামেরা অন করে পিছন দিকটা দেখে নেওয়ার চেষ্টা করতাম যে কিছু। কিন্তু আমি এটা বললে হয়তো যারা আমাকে চেনেন তারা বলবেন যে তোমারও ভুল ছিল। আমিও ভেবেছিলাম আমার ভুল, আপনারাও ভাবছেন যে এটা মনের ভ্রম, আমিও ভাবার চেষ্টা করেছিলাম মনের ভ্রম। কিন্তু আমি চূড়ান্তভাবে মনসংযোগ করে আমি ডান দিকে চাকিয়ে পিছন দিকে তাকাতে পারিনি, সাহস পাইনি। কিন্তু আমি বোধহয় কিছু দেখেছিলাম, সেটা অবয়ব। হ্যাঁ, সেটাকে যদি বলা হয় সেটাও তোমার সেই শঙ্করাচার্যের মতন মায়া ছিল, তাহলে মায়াময় জীবন। কিন্তু এটা আমি এবং সবচেয়ে বড় কথা, এই অনুভূতিটা কিন্তু আমি যেই মুহূর্তে মেলের কাছাকাছি পর্যন্ত চলে এলাম ব্যাকম্যান দিয়ে, তারপরে কিন্তু আমি আর
কোনো কিছু পাইনি। আমার আজকের এই দীর্ঘদিন পরে একই রকমের বিশ্বাস। বন্ধুবান্ধবকে বললাম, কেউ কেউ উড়িয়ে দিল, এসে বললাম, কেউ কেউ বললো পা ঠিক ছিল তো তোর, মজা করে বললো পা ঠিক ছিল তো, যেটা হয় ভাই তুই বন্ধু তুই সজ্ঞানে ছিল তো। আমরা ভীষণ রকমের সজ্ঞান, মানে এমন সজ্ঞান যে আমি একটা সিগারেট পর্যন্ত খাইনি, এমন একটা সজ্ঞান। সমস্ত জ্ঞান এবং ভাবনা মিলিয়েও আমি নিশ্চিত কিছু একটা পিছনে ছিল, এবং যত সময় গেছে সেটা এগিয়ে এসছে, একটা সময়ের পরে আবার পিছিয়ে গেছে। তখন আমার খুব কাছের বন্ধু, আমি তার নামটা বলছি না, সে বটনি নিয়ে পড়াশোনা করতো, প্রথমে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ ছিল, পরবর্তীতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। সে কিন্তু আমাকে বলেছিল, না আমি কিন্তু এটার মধ্যে কোথাও কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ আমি হোস্টেলে থাকা অবস্থায় এই অনুভূতি শুধু আমি একা না, আমরা অনেকেই এক এক দিন পেয়েছিলাম। এবং এমন হয়েছে যে আমরা দুজন মিলে ফিরছি, তখনও মনে হয়েছিল কেউ একটা ফলো করছে, কারণ বহু মানুষই তো এই রাস্তা দিয়ে নেমে গ্রেভিয়ার্ডে ঢুকে গেছে তাদের। হ্যাঁ, এটা আমার একটা অভিজ্ঞতা, যার কোনো ব্যাখ্যা পাইনি। এবং এই রকম কিছু, এই যে আপনি ব্যাখ্যা পাননি ওই জায়গাটার, কিন্তু আমি ফোকাস করছিলাম হচ্ছে যে ওইটুকুন যে সময়টা আর কি, মানে ইউ ওয়্যার ইন দ্য গ্রেভিয়ার্ড, ইউ স্টার্টেড ওয়াকিং অ্যান্ড সামওয়ান ইজ ফলোয়িং ইউ। এই যে সময়টা, এই সময়টাতে কি যে তার ডাইনামিক্স ছিল, এটা একমাত্র মনে হয় আপনি ছাড়া ওটা কেউ বুঝতে পারবে না। হ্যাঁ একদম, মানে ওই যে অনুভূতিটা। এবং আমি না খুব যে ভীতু, আমি খুব আমি মানে একেবারে মন দুর্বল হয়ে আমি ভূত বিশ্বাসী, সেসব নয়। তাহলে আমি হোস্টেল সংক্রান্ত একটা গল্প বলবো। আমি তাহলে কখনোই কোনো অবস্থাতেই, আমার জীবনের একটা বিরাট অংশ হোস্টেলে কেটেছে। তো আমি অনেক দিন, বহুদিন দেখা গেছে পুজোর বন্ধে আমি থেকে গেছি পরীক্ষার সামনে বলে আমি আর বাড়ি যাইনি, বা বাড়ি গিয়ে চলে এসেছি। পুরো ফ্লোরে, এমনকি ইউনিভার্সিটি ক্যাম্পাসের পুরো ফ্লোরে আমি একা ছিলাম। তো আমি যদি খুব ভীতু হতাম, এই ধরনের ভূত ভয় থাকতো, ভূতের ভয় আমার থাকতো, তাহলে বোধহয় আমি এগুলো করতে পারতাম না। কিন্তু আমি সমস্ত যুক্তি নিয়েও বলছি, সেদিনের কোনো ব্যাখ্যা আমার কাছে আজ অবধি নেই, এবং আমি নিশ্চিত কোথাও একটা কিছু ছিল, কারণ কই অন্য সময় তো কোনোদিন আমার মনে হয়নি। এক্স্যাক্টলি, মানে ওই ইউনিভার্সিটিতে যেটা বললেন আপনি, যে আপনি একা ছিলেন গোটা ফ্লোরে, এরকম বহুবার গেছে। এরকম যদি হতো তাহলে তো কোনো না কোনো একটা ফিলিং তো সেই সময় হতোই। এবং সবচেয়ে বড় কথা, দেখো তো আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলে তুমিও বলছিলে যে একটা বলছিল, ও বলছিল যে সাদা থাকলে তার ভিতর একটা কালো থাকে, অরুণিমা বলছিলেন। তো এই যে ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো খুব সত্যি তো খুব ভাবার ব্যাপার। সৌরভ গাঙ্গুলির একটা শুনছিলাম, একদম ডকুমেন্টেড, যে দালাগিরিতেই বোধহয় এটা, যেখানে বলছিলেন হোটেলে যে জল খুলে যাচ্ছিল। হ্যাঁ, তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো রীতিমতো বলেন এই কথা, যে ভাই আমি ভূতে বিশ্বাস করি, তুমি আমাকে যাই বলো আর তাই বলো। আমি বহুবার, এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতের গল্পগুলোর একটা বিরাট অংশ কিন্তু ওই দমোহিনীর অঞ্চল জুড়েই। হ্যাঁ, তো এই সমস্ত ঘটনাগুলোর ব্যাখ্যা আমি পাই না। আরও একটা ঘটনা আছে, সেটা কি একটু একদম একদম এটা আমার জলপাইগুড়ির সময়কার ঘটনা। আমি তিস্তা পার নয়, করলা পাড়ের একটি কলেজে পড়তাম। এই করলা পাড়ের একটি ছাত্রাবাসে থাকতাম। হ্যাঁ, তো ওই বললাম, আমরা তখন 3 জন করে একটি রুমে থাকতাম, একটি রুমে 3 জন করে থাকতাম। তো কি হতো, ডুয়ার্সের একটা বিরাট অংশের ছেলে মেয়ে, ডুয়ার্স এবং আশেপাশের ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, আবার ওইদিকে মালবাজার, এই অঞ্চলটা চালসা, লাটাগুড়ি, একটা বিরাট অংশের ছেলে মেয়েরা বা ছেলেরা, আমাদের হোস্টেল তো ছেলেদের হোস্টেল ছিল, তো সেখানে তারা না বাড়ি চলে যেত শনিবার করে। ওই শনিবার দুপুরবেলা ক্লাস করে তারা ডুয়ার্সের বাসগুলো বা বিভিন্ন অঞ্চলের বাসগুলো শান্তিপাড়ার থেকে ধরে নিয়ে চলে যেত। আমিও শিলিগুড়িতে আসতাম কোনো কোনো, এখানে আমার তখন একটা অস্থায়ী আবাস ছিল, এখন যেরকম স্থায়ীভাবে থাকি। তো শনিবার রোববার মানে হচ্ছে একমাত্র দূরের ছেলেপুলে থাকে,
যারা কাছাকাছি অন্তত যাদের বাসের মধ্যে আমি যেহেতু আমার বড় হয়ে ওঠা অনেকটা দূরে, বাবা তখন চাকরি করতাম অনেকটা দূরে, আমি তো শনি রোববারের আমার পড়া শনি রোববার দুপুরবেলা মাংস খেতাম হোস্টেলে। সারা সপ্তাহ বাজে খেয়ে ওই একটা দিন সপ্তাহে 2.5 টুকরো মাংস খেতাম কালো রঙের একটা ঝোল দিয়ে, দুপুরবেলা রাত্রিবেলা নিরামিষ। হ্যাঁ, তো সেই আমরা লোভে লোভে থাকতাম। তো সেদিন শনিবার বা রোববার হবে একটা কিছু ছিল, আমি রুমে একা, মানে আমার 2 জনা রুমমেট, তারাই 2 জন, একজন মালবাজার আর একজন জলপেশ চলে গেছে, স্পষ্ট মনে আছে। আমি তখন না তার কিছুদিন আগে হোস্টেলে গেছি, এমনি সুন্দর কাটছে, আবার মাঝে মাঝে মন বসে না। শহরে তেমনও বন্ধুবান্ধব তখনও হয়নি, এতদিন পর তো, সেটা বহুদিন আগেকার ঘটনা, কলেজ জীবন। তো আমি যেখানে আমার যে রুমটা, আমাদের যে 3 জনের যে ঘরটা, তার মুখোমুখি হচ্ছে বাথরুম। ফ্লোরগুলোতে কি ছিল, ওই একটা দুদিকে 2 রকমের, মানে দুদিকে বাথরুম থাকতো, এবং সেই বাথরুমগুলো একটা হয় না, একটা বড় হল ঘরের ভিতর পার্টিশন করা, মানে তার ছাদ থাকতো না, কিন্তু মানে ছাদের নিচে ছাদ নয়, শুধু পার্টিশন তো, একটা ছাদের মধ্যে অনেকগুলো মানে 3টে বাথরুম, 3টে ওয়াশরুম, হ্যাঁ। তো এরকম তো কি হতো, যেটা হয় হোস্টেলে, বাথরুমের আলোগুলো তো খুব মেরমেরে হয় বা অর্ধেক সময় ফিউজ থাকে, আর তখন তো LED এই সমস্ত ব্যাপার নয়, বাল্ব ঝুলতো আমাদের কলেজ জীবনে। তো সেদিন শুয়েছি, এবং আগের ঘটনাটা যেরকম একটা বর্ষাকালের ঘটনা বলছি, ইনসিডেন্টালি এদিনকার ঘটনাটাও তখন ওই বর্ষাকাল ছিল কিনা মনে নেই, তবে সেদিন বৃষ্টি একটা ব্যাপার ছিল যতদূর মনে পড়ে। ওই জানলা খুলে শুতাম, একটা হাওয়া দিত আরাম। তো আমার মনে আছে সেদিন আমি রুমে একা, এবং সত্যি কথা বলতে কোনো রকমের ভয় টয় কিছু ব্যাপারই ছিল না। ওই হয়তো 2টো রুম, শনিবার এমনি হোস্টেল, ইউনিভার্সিটি হোস্টেল যেরকম বড় ছিল, কলেজ হোস্টেল তো তত বড় থাকে না, ছোটো ছোটো হোস্টেল থেকে, মানে সাকুল্যে হয়তো 70 জন থাকে একটা হোস্টেলে। তো আমার সেদিন অনেকেই গ্রাউন্ড ফ্লোরে থাকলে, উপরে হয়তো কম ছিল আমাদের ফ্লোরে, নির্জনভাবে খাওয়া দাওয়া করে এসে আমি ঘরে আমি টেবিল ল্যাম্প ব্যবহার করতে খুব ভালোবাসি। তো ওই টেবিল ল্যাম্প জেলে পড়াশোনা করছিলাম বা কিছু একটা ভাবনা চিন্তা ছিল। তো হঠাৎ বেশ রাত, আর কি হয় হোস্টেল লাইফে কিন্তু রাত 2টো, মানে রাত 12টা মানে হচ্ছে কলির সন্দেশ হবে, রাত 2টো মানে এইতে এবার রাত হচ্ছে, নাইট ইজ নট, মানে নাইট ইজ স্টিল ইয়াং আর কি, নট ইয়েট মিডল এজেড, এরকম একটা ব্যাপার হতে হতে হঠাৎ আমার না দরজার মধ্যে একটা নক, হাওয়া দিচ্ছিল, নক মানে কড়া নাড়া, কড়া সিস্টেম ছিল, লোহার কড়াগুলো ছিল না, তো কড়া নাড়া তো হয়, যেটা হাওয়ায় নড়তে পারে। কিন্তু একটা কথা বলি সেখানে এই প্রসঙ্গক্রমে, আর যেহেতু আমাদের দরজাটার সামনে না হাওয়া সেইভাবে খেলার সম্ভাবনা কম, মানে দরজা, কারণ অনেকটা জায়গা ব্লক, বাথরুম তো, বাথরুমের ওয়ালটা, আবার ওপাশে যে ব্যালকনিটা কন্টিনিউ করেছে, এই অংশটুকু ব্যালকনি নিয়ে আবার পরের থেকে ব্যালকনি কন্টিনিউ করেছে, এখানে বাথরুমের ওয়ালটা পরে ব্লক জায়গা, এত হাওয়া এসে খটখট করার কথা না, তো কিন্তু খটখটটা না খুব অদ্ভুত রকমের, একটু নড়ে উঠলো না, ঠক 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 ঠক। আমি অত চিন্তাভাবনা না করে দরজাটা ছিটকিনিটা ভালো করে লাগিয়ে, মশারি টাঙিয়ে তো কেউ শোয় না হোস্টেল জীবনে, আমি লাইটটা অফ করে শুয়ে পড়লাম। বাইরের যে মানে কলেজ ক্যাম্পাসের ভিতর তো ওই টিউবের বাইরের আউটসাইড রোডের টিউবের 2-4টা আলো টালো আসে, ওই হয়ে যায়, অন্ধকারটা দেখা যায়, অন্ধকার হলে আস্তে আস্তে তখন একটা আলো আলো ব্যাপার থাকে, প্রাথমিকভাবে মনে হয় যে অন্ধকার, তারপর দেখবে আস্তে আস্তে আলোটা দেখা যায় ঘর বাড়ি। আমি তারপরের ঘটনাটা না আমি খুব সংক্ষেপে এবং সাটল বলছি। আমি তারপর উঠে যাই, আমি দরজা খুলি, দরজার নক শুনি, দরজা খুলি, এবং আমি সেদিনে বলছি, আজকের দিনে দাঁড়িয়েও বলছি, আমি সম্পূর্ণ সজ্ঞানে বলছি, আমি ঘুম চোখে উঠেছিলাম, উঠে আমি বেরিয়ে গেছিলাম, বেরিয়ে দিয়ে আমার ডান দিকে যে, তারপরে বাঁ দিকে কিছুটা যে, তারপর সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে নামতে হতো, নেমে মেইন দরজা, লোহার দরজা ছিল, মানে বাউন্ডারির পাশে যে গেট থাকে, শিলিগুড়ি কলেজেরও আছে, এই রকমই মানে একই ফরম্যাটের হোস্টেলগুলো থাকতো কলেজগুলোতে, এখনও তাই। আমি বেরিয়ে এসেছিলাম,
এটা পরবর্তী সময় অনেকে বলেছিল, অনেকে নিশির ডাক বলে, কী সব বলে টলে, দরজা খুলে শেক্সপিয়ারের কথা, মানে শেক্সপিয়ারের নাটকগুলো থাকে স্লিপ ওয়াকিং সিন, স্লিপ ওয়াকিং, ওই স্লিপ ওয়াকিং কিনা আমি জানি না, কারণ আমি স্লিপে ছিলাম। আমি একটা ড্রাউজি থাকতে পারি, হতে পারে একটু ঘোর। আমি হেঁটেছিলাম এবং আমার মনে হয়েছিল আমার আগে আগে কেউ হেঁটেছে, আগেরটাতে ছিল পিছে কেউ করছে, কিন্তু এটাতে আমি একটা অবয়ব কি ছায়া বলতে পারবো না, কারণ এত আলোকোজ্জ্বল সময় সেটা নয়, চারপাশে এত উন্নয়নের সময় সেটা নয়। এটা কিন্তু আমি বলছি 80-এর দশকের শেষ সময়, 8-এর দশকের শেষ সময়, মেঘে মেঘে অনেকটাই সময় গেল আমাদের। তো সেই 8-এর দশকের শেষ সময়ে মানে দুভাগে ভাগ করতে পারতে, বিশ্বায়নের আগের পৃথিবী, বিশ্বায়নের পরের পৃথিবী। বিশ্বায়নের পরে যাদের জন্ম হয়েছে না, মানে আমি বলছি বিশ্বায়নের, বিশেষত 90-এ যদি আক্ষরিক অর্থে বিশ্বায়ন ধরি, আমি সেটার এফেক্ট আস্তে আস্তে 2000 হয়েছে, মানে 97-98 সনের পর যাদের জন্ম, তাদের ভ্যালুস, বিশ্বাস, ভাবনা চিন্তা সমস্ত কিছুর সঙ্গে আমরা মেলাতে পারবো না যারা আগে জন্মেছি। তার কারণ আগের পৃথিবীটা মেরে ছিল, তার ভ্যালুসটা অন্যরকম ছিল, তার পারিবারিক বন্ধনগুলো অন্যরকম ছিল, তার টোটাল স্ট্রাকচার। সিনেমা হল ছাড় পোকা খেয়ে সিনেমা হল, মানে আঁকাবরকে সিনেমা দেখতাম, এইসব কনসেপ্টই বদলে গেল। এই সমস্ত কিসের ইন্টারনেট, বাড়িতে একটা কালো ফোন ছিল, ট্রাঙ্ক করলে আমাকে হোস্টেলে বাড়ির থেকে, তারপরে ধরতে আপনার ফোন হয়তো নিচের ওয়ার্ডেন ডাকলো বা অফিস ডাকলো, ছুটতে গেতে ট্রাঙ্ক কল কেটে গেল, মানে লাইন কেটে গেল। এইরকম ভয়ঙ্কর। ফোন তো দূরের কথা, মানে তখনকার দিনে, মানে আমি বলছি লেট 80s-এর কথা বা 90s-এর কথা, সেই সময় কারোর বাড়িতে যদি একটা ল্যান্ডলাইন থাকতো, ওরে বাবা, পাড়ার সব লোক সাংঘাতিক রকম। এটা তো মানে 9-এর দশকের মাঝামাঝিও হয়েছে ল্যান্ডলাইন। কেন শুধু ল্যান্ডলাইন, কেন টিভি, অ্যান্টিনা টিভি মহাভারতের সময় দেখেছি। হ্যাঁ, মানে অরুণিমা যেটা বলছে, বাড়িতে রামায়ণ বা মহাভারত চলছে এবং পাড়ার অনেকে এসে সেখানে বসে জড়ো হচ্ছে। এবং অরুণিমার কথার এবং তোমার কথার সূত্র ধরে বলি যে আমাদের কলকাতার লাগোয়া যেখানে বাড়ি আর কি, আমাদের পারিবারিক, সেখানে মনে আছে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা কলকাতা দূরদর্শন দেখাতো। তখন তো এদিকে কোথায় টিভি, আমার ছোটো বয়সের কথা বলছি, এটা আরও আগের ঘটনা। ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা থাকলে ওই পাড়ায়, ওই রাস্তার উপর আমাদের যেখানে, ওখানে একজন বা দুজনের বাড়িতে টিভি থাকতো, সেই শাটার দেওয়া টিভি, এবং কানেকশন করে সকালবেলা ইলেকট্রিশিয়ান ডেকে টিভির দোকানের লোক ডেকে বারান্দায় বসাতে হতো, গ্রিলের বাইরে বা কিছু সামনে 17 ইঞ্চি পথে বসে খেলা দেখতো, না হলে বাড়িতে ঢিল পড়তো। ইস্টবেঙ্গল মোহনের খেলা মাঠে যেতে পারে, অ্যান্টেনাটা উপর থেকে ঘোরাতো, এবং ডান দিকে কর ছবিটাই যে মিহির বসকে দেখা যাচ্ছে, আমাদের হ্যাঁ এই কর এই সব পর্যায়ে। আমি কিন্তু সেই সময়কার ঘটনার কথা বলছি। সো কামিং ব্যাক টু এই ঘটনাটা, হ্যাঁ সেটাই বলছি, সেই সময়কার ঘটনা বলছি, যখন উজ্জ্বল নয় চারপাশটা, নিবু ওই যে বললেন উন্নয়নের আগে। তা আমি সে সময় নেমে গেছিলাম একটা ছায়ামূর্তির পিছন বলা যেতে পারে অদ্ভুত, এবং আকাশে মেঘ ছিল, বৃষ্টির সময় ছিল সেটা, তখন বৃষ্টি হোক বা না হোক, আকাশে চাঁদ থাকার কোনো সম্ভাবনা ছিল না, এবং অতক্ষণ ধরে কোনো ছায়া কন্টিনিউ করারও সম্ভাবনা ছিল না। আমি কিভাবে গেট খুলেছিলাম আমি জানি না। আমি হোস্টেলটা যেখানে শেষ হলো, তার এখন ওখানে অনেক গাছ পুঁতেছে, শাল গাছ, সেই কলেজ। বাঁ দিক দিয়ে গেলে পিছনে, মানে আমাদের পিছনের দেওয়ালটা যেখানে শেষ হলো, তার 50 পাও না 30 পা এগোলেই করলা নদী, তিস্তার যে ইয়েটা করলা নদী। আমি কিন্তু এখন আবার সেই যুক্তিবাদী বোন বলছে না, আমি কিছু দেখিনি। শ্মশানটাও বোধহয় কাছে না, শ্মশান মাসকালাবেরি, ডান দিকে শ্মশান, একটু আগে শ্মশান, মাসকালাবেরি শ্মশান। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, সেই স্টাইলে বলতে হয় আমি কিছুই দেখিনি। কিন্তু আমি যেটা দেখেছিলাম সেটাকে অবিশ্বাস করি কীভাবে, যে আমি একটা হালকা অবয়বের মতন, নাহলে আমি কিসের পিছনে ছুটলাম, একটা নির্দিষ্ট পথ ধরে ছুটলাম, এবং বেশ কিছুটা যাওয়ার পরে করলাটা তখন একটু জল হয়েছে, আবার শীতের মতন শুকনো নয়, করলা এপার ওপার করা যাবে না। ওপাশে ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ দিয়ে হাইওয়েটা, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ওপাশটায়, এখনকার মতন ফোরলেন না, ওই আগের রাস্তা, হাইওয়ে নর্মাল 31 নম্বর না 34 নম্বর জাতীয় সড়ক। আলোগুলো দেখা যাচ্ছে 2-4টে, আমি কোনো ব্যাখ্যা পাইনি। এবং কিছুটা দূরে যে আস্তে আস্তে এই যে করলার একটু নেমে যায় তো ঢাল, ওই ঢালটায় নেমে গেল একটা জায়গায় পর্যন্ত, যে মনে হলো হঠাৎ করে আমি ভয় পেলাম। এতক্ষণ ভয় পাইনি, আমি একলা বেরোই না, রক্ত প্রবাহে এটা আছে কিনা, যে এরকম হঠাৎ শিউরে ওঠা, মানে অদ্ভুত শিউরে। কিন্তু আমার সবচাইতে যেটা মনে হলো, আমাকে কেউ গলা টিপে ধরবে, হ্যাঁ
তেড়ে খেতে আসবে, আমার কিন্তু কিচ্ছু মনে হয়নি। আমার দুটো জিনিস মনে হলো, এক, আমি কিভাবে দরজাটা খুলে বেরিয়ে এলাম, দুই, দরজা খুলে বেরিয়ে যদি এসেও থাকি কি দেখে এলাম, কিছু তো দেখছিলাম, আর তিন, যে গেটটা আমাদের লাগিয়ে দেওয়া হতো রাত্রিবেলা, লোহার গেট, মানে তালা পড়তো না, কেননা অনেকে রাত করে ফিরতো, ওই একটা ওই যে এরকম একটা আংটা থাকে না, ওইটা খুললাম, সাউন্ড হলো, আমি বেরিয়ে আসলাম, বাঁ দিকে ঢুকলাম, বাঁ দিকে ঢুকে আমি সোজা নদীর দিকে, আমি কিন্তু সোজা গেলে আবার কিন্তু মেইন রাস্তা, কলেজের মোড়টা, আমি সেদিকে গেলাম না, বাঁ দিকে গেলাম, এবং আমি দেখলাম যে অদ্ভুত একটা কিছু একটা আস্তে 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 নিচের দিকে নেমে গেল। কি বলবো, আমার তখন না আমার মনে হলো যে হয় না যে রাইট নাও আমাকে ব্যাক টার্ন করতে হবে, এই মুহূর্তে একদম রিভার্স। আমি না, আমাকে যদি কেউ আজকের ভিডিও ব্যাপারটা থাকতো বা ক্যাম থাকতো, ওয়েব ক্যাম, কী বলে ওটাকে, সিসি ক্যামেরা থাকতো, তাহলে আমার ওই হাঁটাটা বোধ হয় চার্লি চ্যাপলিনের মতন হতো। মানে কি ভয়ঙ্কর স্পিডে আমি হেঁটে এসলাম, এবং একটা খাদের মতন ছিল, ছোট্ট নালার মতন, ওই বর্ষার জল বেরিয়ে যাওয়ার জন্য কাঁচা, মানে ওটাকে পার হয়ে এসে আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমার মনে হতো এবার তালা লাগাতে হবে ভিতরে, আমার মনে হলো এই করতে হবে সেই করতে হবে, জানলা টানলা বন্ধ করব। আমি তখন, আমি যে একটা মানে টেনশন কাটাতে যে সিগারেটটাও ধরাবো সেই অবস্থা নেই, এবং আমার তখন ওয়াশরুমে যাওয়া দরকার, আমি যেতে পারছি না, আমি ঘড়িতে দেখলাম তখন অনেক রাত, এবং মাথার মধ্যে ঘোরপাক করছে যে এতক্ষণ কি হলো, আমি এটা কী করলাম। আমি কোনো রকমের ইনটক্সিকেশন আমার ছিল না, কিচ্ছু না। তার কিছুদিন পর আমাদের পরীক্ষাও ছিল। আমি এই ঘটনাটা আমি কাউকে বলিনি, পরের দিনও কাউকে বলিনি। আমার রুমমেটরা ফিরলো পরের দিন কিংবা তারপরের দিন, বোধ হয় ওই সোমবার সকালে ওরা ফিরতো, এসে ডিপার্টমেন্টে চলে যেত। আমি যখন পরে বলেছিলাম, আমাকে বলেছিল যে এটা ওই নিশি ডাকে, এই হয় সেই হয়, নিশি ডাকে, লোকে বুঝতে পারে না কীভাবে বেরিয়ে যায়। আমার মার হয়েছিল, আমার মাসির হয়েছিল, আমার কাকিমার হয়েছিল, আমার পিসেমশাইয়ের হয়েছিল, অনেকজনের অনেক কিছু হয়, কিন্তু আমার ওরকম কই। তারপরে তার আগে জীবনে করে নিশি ডাকেনি, কতজন কতভাবে ডাকলো, কিন্তু নিশি ডাকেনি, আমাকে আজও নিশি ডাকেনি। এবং এই শিলিগুড়ি শহরে তো নিশি ডাকেনি, এত লোকজন, নিশি আমাকে ডাকেনি। কিন্তু সেদিন আমাকে নিশি ডাকলো কীভাবে। তারপর যেটা আমার একটুখানি বলার, এটা দিয়ে কনক্লুড করব এই ঘটনাটা, যে তারপরের ঘটনাটা হচ্ছে, আমাদের যারা রান্না করতেন, কিচেন সামলাতেন, যারা দুজন ছিলেন হিন্দিভাষী, একজন ছিলেন নির্গুণ ভাই, একজন ছিলেন শম্ভু ভাই। আমরা নির্গুণ ভাই শম্ভু ভাই বলে ডাকতাম। শম্ভু ভাই কম বয়সী ছিল তুলনা বলে, নির্গুণ ভাই একদম চুল সাদা, এবং সেই কলেজ প্রায় হোস্টেল প্রতিষ্ঠার সময় থেকে সেই তো আমাদের বলতো যে আমাদেরকে এখন তোমরা এটা বলো আর কি, যে বিহারের লোক, বা বলতো আমাদের তখন পশ্চিমা বলতো, জলপাইগুড়ির লোকজন পশ্চিমা বলতো না, পশ্চিমা মানে পশ্চিম দেশ থেকে এসছে, উস সময় কা হয়, আবার বাংলাও বলতো। তা আমি না ওকে জিজ্ঞেস করেছিলাম, ও না আমাদের কি, আমি যেহেতু লেখালেখির ব্যাপারটা তখন থেকে আমার ছিল, আমি যে কোনো জায়গায় না গল্প শুনতে চাই। আচ্ছা তারপরে শুনি, আমার মানে ইন্টেলেকচুয়াল বন্ধুবান্ধব যেমন আছে, আমার পাশাপাশি অনেক সাদামাটা, মানে ভ্যান চালান তিনি, সাউডাঙ্গি মোড়ে তার দোকান আছে, এরকম অনেক বন্ধুবান্ধব আছে যাদের কাছে আমি গল্প করে না শিলিগুড়ি শহরেরও পুরনো গল্প শুনে নিই, তারপর একটু আমার মতন করে ইম্প্রোভাইজ করে সেটাকে আমি গল্প উপন্যাসে আনি। তো আমি একদিন, ও এক চাঁদনি রাত্রি এরকমভাবে বলতে হয়, আমার পাশে রোমান্টিকভাবে কেউই বসেছিল না, নির্গুণ ভাই বসেছিল। আমি নির্গুণ ভাইকে বললাম, निर्गुण भाई ऐसा ऐसा हुआ था मेरा साथ, हमको साथ ऐसा हुआ। हाँ बोलें बोलें बोलें। तो আমি ঘটনাটা বলি ওকে, বলি কি একদম ঠিক। আমি বললাম কেন? নির্গুণ ভাই আমাকে বলল, ওই 70 দশক বা তার পরে পরের কোনো একটা সময়ে, যতদূর মনে পড়ে নির্গুণ ভাই নেই, মারা গেছে, বহুদিন আগে মারা গেছে, তখন তারই অনেকটাই বয়স ছিল, খুব ভালো রাখত। আমাকে বলেছিল যে ও যে আমার যে রুমটা ছিল 14 নম্বর, ওই রুমে না কেউ একটা মারা গেছিল, বা ওই রুম থেকে বেরিয়ে যে মার্ডার হয়ে গেছিল, একটা ওই
রাজনৈতিক সেই সময়কার অস্থির বারুদ গন্ধমাখা টালমাটাল সময় ঘটনা। তো আমার কি জানি আমি কি কোথাও রিলেট করতে পারছি নাকি পুরোটাই ভ্রম। ওই যে আবার শেষে একটা কথা বলতে হয়, আমার কিন্তু এইরকম সেন্সেশন, কখনো সুযোগ পেলে আবার বলবো, আমার ফালাকাটা বাস স্ট্যান্ড দেখো যে তোমরা, তুমি করেই বলি বারে বারে, অনেক জুনিয়র তোমরা, ফালাকাটা যে বাস স্ট্যান্ড পৃথিবীর সর্বত্র ডেভেলপমেন্ট হয়েছে, ফালাকাটা বাস স্ট্যান্ডে তুমি যে দেখবে কোনো ডেভেলপমেন্ট হয়নি। আজকের থেকে 30 বছর আগে ফালাকাটা বাস স্ট্যান্ড যা ছিল, উল্টো দিকে হাইওয়েতে কিছু দোকানপাট হয়েছে আর রাস্তাটা চড়া হয়েছে। ফালাকাটা বাস স্ট্যান্ড একরকম, তুমি খেয়াল করো, আমি প্রায় যাই ঘরে ছবি তুলি, সেই বাস থামে, চা খেতে নামে এখান থেকে কুচবিহার যাওয়ার সময়, পিছন দিকটা জঙ্গল, পুরনো একটা পরিত্যক্ত টিকিট কাউন্টার এনবিএসটিসির, সম্ভবত টিকিট কাউন্টার, উল্টো দিকে এসএসবির অফিস, একটা ক্যাম্পাস আছে বড়। ফালাকাটা বাস স্ট্যান্ড, ফালাকাটা শহরটা বদলে গেছে, বাস স্ট্যান্ডের কোনো পরিবর্তন হয়নি সরকারি বাস স্ট্যান্ডে। ওই আর কি আদিভৌতিক বলা যেতে পারে, সামথিং আনক্যানি ছিল, সেটা কখনো কোনো দিন শেয়ার করা যাবে তোমাদের সঙ্গে এবং দর্শক শ্রোতা। একদম, আমার তো মনে হয় আমরা অধীর আগ্রহে বসে থাকবো যে আপনি আবার আসবেন, এই জায়গায় বসবেন, আর আমরা আবার আপনার থেকে সেই গল্পটা ডেফিনেটলি শুনবো। একদম, কিন্তু এর সঙ্গে আবার একটা ডিসক্লেমার দিই লাস্টে, যে আমি যে কথাগুলো বললাম, আমার যুক্তিবাদী মন আমাকে বারে বারে প্রশ্ন করে, কিন্তু যুক্তিবাদ দিয়ে পৃথিবীর সব কিছু হয় না। সুতরাং আমার কাছে জীবনের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা, তার কনক্লুশন টানার মতন জায়গাতে আমি নেই, কেউই নেই আমরা। অ্যাবসলিউটলি, এটুকুই রহস্যময়, এটুকু থাকুক। হ্যাঁ, এবং এটাকে মনে করে আমি একদম এপিসোডের বিগিনিংয়েই বলেছিলাম যে দের আর লট অফ স্টাফ, অনেক কিছু আছে আমাদের ব্যাখ্যা হয় না, যার কোনো ব্যাখ্যা হয় না, এবং আমাদের নর্মাল ভিশন যা আছে তার বাইরে অনেকটাই আছে যেটা সত্যি কোনো ব্যাখ্যা হয় না, এবং আমরা জানি না আদৌ ওয়েদার ইট ইজ ট্রু অর নট। একটা ফিবল লাইন কোথায় যেন একটা রয়ে যায়। এবং মানে আজকে যেই দুটো ঘটনা শুনলাম, হয়তো একটা সাংঘাতিক রকমের উপন্যাসে পাওয়া বা কোনো সিনেমায়, মানে ভূতের গল্পে দেখানোর সিনেমা, সেরকমভাবে অতিরঞ্জিত টাইপের একটা কোনো কিছু না, কিন্তু যদি ওই মানে ইফ আই পুট মাইসেলফ ইন শুভমদাস শুজ, তাহলে পরে ওই সময়টা, এই যে দুটো ইনসিডেন্ট আপনি যেটা বললেন আর কি, একটা হচ্ছে ওই গ্রেভিয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছন আসছিল হুএভার ইট ইজ, হ্যাঁ, কিংবা কেউ না, নন এক্সিস্টেন্ট কিছু, সেটাই সামথিং ওয়াজ দ্যাট আই ফেল্ট। কিন্তু সেই সময়টা কাটানো, এবং তারপরে যে ইনসিডেন্টটা আপনি বললেন আর কি, যেটা হচ্ছে নিশির ডাক কিনা আমি জানি না, আমি ওই তার কারণ হলো, ইফ আই এম নট রং, ওখানে তো আপনার নাম ধরে তো ডাকে না, কেউ ডাকেনি, মানে ওই নাম ধরে কেউ ডাকে, ব্যাপারটা নাম ধরে কেউ ডাকেনি, আমাকে নাম ধরে কেউ ডাকেও না হয়তো, সেটা বলছি না। ওটা তো উনি যে ঘটনাটা বলেছেন ওটা তো মোটামুটি মাঝরাত্রের ঘটনা, আর নাম ধরে তো সন্ধে নামার আগে ডাকে, সন্ধে নামার আগে নাম ধরে কেউ ডাকে না। আরেকটা কথা বলেই শেষ করি, আমার কথা তো ফুরলো আপাতত, তা হচ্ছে যে আমাদের এক খুব বিখ্যাত একজন লেখক দাদা, বন্ধু, সিনিয়র, তিনি একটা কথা বলতেন। তিনি বলতেন, সম্পর্কে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবন জুড়ে যদি সব কিছু ক্ল্যারিটি থাকে না, তাহলে জীবনটা খুব ডাল, রহস্যময়তা থাকবে, জীবনের সব কিছুতে খুব রহস্যময়তা থাকতে হবে। রহস্যময়তা নেই, জীবন সব কিছু খুব স্বচ্ছ, কাঁচের মতন ফটফটে, দিনের আলো। সেই জন্য দিনের আলো আমাকে সিকিউরড লাগে নিজেকে অনেক, রাত আমাকে অনেক বেশি রহস্যময়ের জায়গার সন্ধান দেয় জীবনের ক্ষেত্রে, এটুকুই। একদমই তাই। আর আজকে শুভমাদা যা বললো আর কি, যে শুভমাদার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো কিনা জানি না আমি, তবে যদি আপনাদের মনে হয় যে এর কোনো কনক্লুশন হওয়া উচিত, বা এটার থেকে ডিরাইভ করে কোনো রকম অন্য কোনো ঘটনা যেটা হয়তো ক্লোজ রিজেম্বলেন্স আছে বা এরকম ধরনের কিছু, আমাদেরকে প্লিজ অবশ্যই জানাবেন। বাট আমরা আজকে আমি এই যে দুটো ঘটনা শুনলাম, সেটা তো রইল, সেটা তো আমাদের
এই সিরিজ বা এই আজকের এপিসোডের একটা, ঠিক আছে, দ্যাটস আ কন্টেন্ট, বাট উই হ্যাড আ লাভলি টাইম শুভময়দা। আমারও খুব ভালো সময় কাটলো তো তোমাদের সঙ্গে, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা মানে আজকে সত্যি কথা বলে হয়তো যে কোনো কথা বলা বা একটা চিটচ্যাট সেশন, সেটা কোনো একটা কন্টেন্ট ছাড়া তো হয় না। হ্যাঁ, এটা আড্ডা হলো, আজকের বিষয় হলো একটা দারুণ সুন্দর আড্ডা হলো, হ্যাঁ হয়তো একটুখানি ভৌতিক আড্ডা হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যেটা থিমেটিক রহস্যময় একটা, ভৌতিক না বলে বলো রহস্যময় সময় কাটলো, একদমই তাই। আমাদের সঙ্গে থাকার জন্য এবং শুভময়দার এই দুটো এক্সপিরিয়েন্সকে শোনার জন্য বা দেখার জন্য, শুভময়দার থেকে যেটা আমরা শুনলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং আরও দেখবেন। আই ক্যান প্রমিস ইউ, আই ক্যান ভাউচ ফর দিস, যে আরও এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ঘটনা কিন্তু আপনাদের সামনে ঠিক চলে আসবে এই প্ল্যাটফর্ম থেকেই। আই ক্যান ভাউচ ফর দ্যাট। হ্যাঁ, সেটা কিছুটা ওনারাও নিয়ে আসতে পারেন। একদমই তাই, এবং আমি সেটা তো বারবার করে বলি, আজকে আমার মনে হয় আমার কথা শুনছে না, তুমি বলো তো। না, তোমার কথাও শুনবে। আমি তো বলছি যে কারোর যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানান, এবং আপনারা নিজেরা এসেও এখানে বসে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। একদমই তাই। সো থ্যাংক ইউ সো মাচ শুভময়দা। মানে আপনার, আমি জানি সাংঘাতিক একটা বিজি স্কেডিউল, তার কারণ হলো অনেক রকম জিনিসের সঙ্গে আপনি যুক্ত, এবং সেখান থেকে সময় বের করে আজকে এতটা সময় আমাদের সঙ্গে কাটালেন। আমরা দারুণভাবে আজকে এনজয় করলাম। আর যেটা বললাম, আর একটা যেটা গল্প রয়ে গেল বা আর যেই ঘটনাগুলো, সেটা ডেফিনেটলি আর একদিন শুনবো। ঠিক, একদম সঙ্গে থাকুন আপনারাও, আর সাবস্ক্রাইবটা প্লিজ করতে ভুলবেন না, আর নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে আমাদের নতুন যখন এপিসোডসগুলো এয়ার্ড হবে তখন সেগুলো আপনারা ডিরেক্টলি নোটিফাইড হয়ে যাবেন। সঙ্গে থাকুন আর চোখ রাখুন আমাদের এই সিরিজ, যার নাম হলো এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট।